এই সামান্য দুই শব্দের বাক্যটা ধূসর ভাই এমন ধমকে শুধালেন, আরেকটু হলেই প্রাণ পাখিটা উড়ে যাচ্ছিল প্রায়। গত ৩ বছর ধরে ধূসর ভাইয়ের রামধমক খেয়ে পড়ে বেঁচে আছি। হিসেব মতো এ আমার কাছে ডাল ভাত হওয়ার কথা, অথচ প্রতিটা বার আমি ভয়ে আড়ষ্ট হই, লাফিয়ে উঠি শঙ্কায়। এই যেমন এখন হলো, ওনার মুঠোয় থাকা আমার আঙুলটাও থরথরিয়ে কেঁপে জানান দিল আমি ডেঞ্জার জোনে বসে আছি। বাঁচতে হলে পালানো ফরজ। ধূসর ভাই রেগে গেছেন, এই তো ওনার চিকন নাক ফুলছে। শুয়ে থেকে উনি আমায় বকে ঝোঁকে আরাম বোধ করছেন না হয়তো, উঠে বসতে চাইলেন, কিন্তু আমি কি অত বোকা? যেই মাত্র আঙুলটা শিথিল করে ধরেছেন অমনি সুযোগটা লুফে নিলাম আমি। তাৎক্ষণিক ত্রস্ত পায়ে ভো দৌড় লাগালাম। পেছন থেকে ধূসর ভাই চেঁচিয়ে সাবধান করলেন, দাঁড়া পিউ, পালাবি না বলছি। আমি কথা শুনেই মেনে নেয়ার পাত্রী নই। ধূসর ভাই আমায় হাতে পেলে খবর করে ছাড়বেন এই চিন্তা করে দাঁড়িয়ে থাকার মতো বেকুব পিউ নয়। এখানে থাকলে উনি যে খুব সমাদর করবেন তা তো আর না। ঠিক যেমন হুটুপুটি করে উঠেছিলাম তেমন করেই ছুটে নিচে নামতে দেখে আম্মু আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছোটাছুটি করে, কোনোদিন পড়ে হাত পা ভাঙবে। আমি একেবারে টেবিলের কাছে এসে ব্রেক কষলাম, ত্রস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিলাম। ঘন শ্বাস নিতে দেখে সাদিব ভাই ভ্রু কুচকে বললেন, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়া টাওয়া করেছিল নাকি? আপু তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটা, ধূসর ভাইয়ের ধাড়ি খাওয়া। সবাই হুহা করে হেসে উঠল এতে, যেন ভারী মজার কিছু শুনল। ছোটমা বললেন, তা আজ কি উল্টোপাল্টা করেছিস আবার? টের তো পেলাম দরজা আছড়ে খুলেছিস, এই নিয়েই নাকি? আমার মুখটা শুকিয়ে এলো, ঠোঁট উল্টে পেললাম কষ্টে। এরা আমার খারাপ সময়ে কি মজাটাই না নিচ্ছে। নিক, এমন একদিন আসবে যখন ধূসর ভাইয়ের রসগোল্লার চেয়েও মিষ্টি করে আমার সাথে কথা বলবেন, তখন সবার এই দাঁত কপাটি কোন গাছের মাথায় থাকে দেখব আমিও। মেজমা আমার অন্ধকার মুখ দেখে এগিয়ে এলেন কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না, ধূসর তো একটু ওরকমই। তুইও কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? এ কোনো কথা হলো? উনি অমন বলে আমি ওনার কাছে যাব না? আমার প্রেম এত ঠুনকো নাকি মেজমা? সামান্য কারণে তোমার ছেলেটাকে সঙ্গত্যাগ করলে তুমিই তো বলবে আমার ছেলেটাকে কেউ ভালোবাসে না, দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পাল্টাতে চাইবে, আর এই ঝুঁকি পিউ নেবে? কদাপি নহে। সাদিফ ভাই মুলায়েম কণ্ঠে বললেন, আয় খেয়ে নে, মুখ কালো করে থাকলে কি লাভ হবে? আমি লম্বা শ্বাস ফেলে ফের সাদিব ভাইয়ের পাশে গিয়ে বসলাম। আমার খালি প্লেটে উনি যত্ন নিয়ে পরোটা ভাজি তুলে দিলেন। তারও অনেকক্ষণ পরেই ধূসর ভাই ঘর থেকে বের হলেন, এক্কেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামলেন। আমি মনের দুঃখে খাবার চিবোতে থেবোতে তাকালাম কেবল, অমনি ফিটফাট ধূসর ভাইকে দেখেই খাবার গলায় আটকে গেল। মুখটাকে হাঁ করে চেয়ে রইলাম। নেভি ব্লু শার্ট পরে হাতা গোটাতে গোটাতে নামছেন উনি। আম্মুর মুখে অনেকবার শুনেছি নেভি ব্লু রংটা ফর্সাদের জন্যে, ওদের ভালো মানায়। কিন্তু না, ধূসর ভাইকে দেখে মনে হলো আম্মুর সম্পূর্ণ ভুল। ধূসর ভাইকে তো ফাটাফাটি লাগছে, একেবারে আমার স্বপ্নের রাজপুত্রের আপডেট ভার্জন। সাদিব ভাইয়ের খাওয়া শেষ, তিনি হাত ধুতে উঠে গেলেন। ধূসর ভাই চেয়ার খালি দেখে আমার পাশেই এসে বসলেন। অমনি শুরু হলো আমার বুকে ধুকপুক ধুকপুক শব্দ। ওনার শরীর থেকে আসা বেলিফুলের কড়া পারফিউমের ঘ্রাণে আমার নাসারন্ধ উথাল পাথাল শুরু করল। খুশিতে দগমগ হওয়ার আগে মাথায় এলো একটু আগের কথা। চট করে অভিব্যক্তি বদলে গেল আমার। সকাল থেকে ধূসর ভাইকে পাশে বসানোর জন্য মরিয়া আমি এখন যেন কিছুতেই ওনাকে পাশে মেনে নিতে পারলাম না। একটু আগে যা করেছি নির্ঘাত আমার খবর আছে। আতঙ্কের কাছে আমার প্রেমানুভূতি ফিকে হয়ে গেল। চোরের মতো মুখ করে খাচ্ছিলাম। ধূসর ভাইকে দেখে পরিবারের 4 নারী সদস্যই আগ্রহী হয়ে পড়লেন, কি খাবে কি নেবে এই নিয়ে হাল্লাহল্লি লাগিয়ে দিলেন। হঠাৎই ধূসর ভাই আম্মুকে বললেন, বড়মা, আমার মনে হয় পিউর পড়াশোনার প্রতি তোমাদের আরও সচেতন হওয়া উচিত। ওর টিউটরকে বলে দেবে প্রয়োজন মতো সব রকম কড়াকড়ি দিতে। আমার খাবার তৎক্ষণাৎ বন্ধ হলো। আম্মু বুঝতে না পেরে বললেন, কেন রে বাবা, কিছু হয়েছে? আমি নিচের দিক চেয়ে চোখ খিজে ঠোঁট কামড়ে ধরলাম। গতকাল আপুর পিঠের টালটা আজ আমার পিঠে পড়ল বলে। ধূসর ভাই থমথমে কণ্ঠে বললেন, ওকে তো আমি বই নিয়ে বসতে দেখি না। যখনই দেখছি হয় টিভি দেখছে, ফোন টিপছে, না হলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে পরীক্ষায় রেজাল্ট কীরকম আসবে আন্দাজ করতে পারছ? আম্মু হাহাকার করে বললেন, আমি কি করব? ও কি আমার কথা শুনে? সবাই তোল্লাই দিয়ে মাথায় তুলেছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আর ও নিজেও কারো কথা শোনে না। ধূসর ভাই আর চোখে একবার আমাকে দেখে বললেন, এখন কি করতে চাইছ?
আম্মু গদগদে হয়ে বললেন, তুইও কি পড়া না বাবা, তুই পড়ালে ওর সব সমস্যা সমাধান হবে আমি নিশ্চিত। পাশ দিয়ে মেজমাও সুর মেলালেন, হ্যারি ধূসর, তুই মেয়েটাকে পড়া। আমি আতকে উঠলাম, ধূসর ভাই পড়াবেন মানে? পাগল নাকি? উনি পড়ানো মানে মার একটাও নিচে পড়বে না, সাথে ভকাঝকা পাবো ডিসকাউন্টে। ওনাকে দেখলেই আমার হ্যাং ধরে যাওয়া মাথায় পড়াশোনা ঢুকবে তখন। চোখের সামনে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়েন। আমি ভদ্র সভ্য মেয়ে, ওসব আমার দ্বারা সম্ভব না। হাতের মুঠোয় পরোটার টুকরোটা শক্ত করে চেপে ধরলাম, দুদিকে ঘন ঘন মাথা নেড়ে বিড়বিড় করলাম, মন প্রাণ দিয়ে চাইলাম ধূসর ভাই যেন রাজি না হন, প্লিজ প্লিজ প্লিজ। তারপর পরই ধূসর ভাই গম্ভীর কণ্ঠে ঘোষণা দিলেন, আমার সময় হবে না। বড় মা, দেখছ তো কত ব্যস্ত থাকি। পিওর পরীক্ষা 2 মাস পরে, যেমন আছে চলুক। আমি তকতকে চেহারায় তাকালাম, মিয়ে যাওয়ার ঠোঁটে মুহূর্তের মধ্যে হাসি ফুটল। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলাম, যাক, ধূসর ভাই পড়াচ্ছেন না। এরপর আর কেউ কিছু বলেননি, ধূসর ভাইও কিছু বললেন না, একনিষ্ঠ মনে খাচ্ছিলেন। আপুর খাওয়া শেষ, সে উঠে গেল। আমার মনে হলো ধূসর ভাইয়ের পাশে বেশিক্ষণ বসে থাকা সুবিধের হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিলাম, উনি সেই ভিত্তিতেই যে কথাগুলো বললেন বেশ বুঝেছি। এরপর আর কি কি বলবেন তার কোনো ঠিক নাই। আমার কীর্তিকলাপের তো আর শেষ নাই। আমি তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলাম। আম্মু চাচিরা থাকতে উজে যাব, তাহলে আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু না, খাওয়া শেষ করেও উঠতে আর পারলাম না। আমি যে একরকম পালাচ্ছি ঠিক বুঝতে পেরেছেন ধূসর ভাই। কি চতুর লোক! সেই মুহূর্তে টেবিলের নিচ থেকে আমার বাম হাতটা চেপে ধরলেন উনি। আমি বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকালাম, ভীত দৃষ্টি হয়ে গেল মার্বেলের মতো। ধূসর ভাই আমার দিকে একবারও না দেখে আম্মুদের উদ্দেশ্যে বললেন, তোমরা দাঁড়িয়ে থেকো না, আমি নিজের মতো নিয়ে নিচ্ছি খাবার। যাও, কোনো কাজ থাকলে করো। ওনার সুন্দর সাবলীল কথাটা মেনে নিলেন সকলে। ছোটমার রিক্তকে মুখ ধোয়াতে বেসিনে নিয়ে গেলেন। পাকামড়ি করে খেতে গিয়ে সব গায়ে মাখিয়েছে। সেজমা ঘরে গিয়েছেন আরও আগে। মেজমা আর আম্মু বাকি এঁটো থালা বাসন গুছিয়ে রান্নাঘরে ছুটলেন। পুরো টেবিলটায় বসে রইলাম আমি আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটল, আমি না পারলাম কিছু বলতে না কিছু করতে। প্রবল বেগে ভয় ডর এসে গলা চেপে ধরল। মিনমিন করে খাচ্ছিলাম, সেটাই যেন কাল হলো এখন। ধূসর ভাই চুপচাপ, এটাই যে ঝড়ের পূর্বাভাস। আমার মন কু গাইছে, কি করবেন ধূসর ভাই? আমার গভীর ভাবনার মধ্যেই ধূসর ভাই একটা হটকচেকে দেওয়া কাণ্ড করলেন। অকস্মাৎ হামলা চালিয়ে বাম কানটা আমার টেনে ধরলেন। এতই জোরে ধরলেন যে মনে হলো ছিঁড়ে না ফেলা অবধি থামবেন না। অতর্কে আক্রমণে ভর্কিত গেলামই, ব্যথায় রীতিমতো মুখ বিকৃত করে ফেললাম। আহ, ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি তো। আমার আর্তনাদে ওনার মন গলল না, উল্টে শক্ত কণ্ঠে বললেন, আর করবি? আমি অসহায় চোখে তাকালাম। আগে পিছে না ভেবেই জোরে জোরে মাথা নেড়ে বললাম, আর করব না, কোনো দিন না। আমার দোহাই আপনাকে, কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবে না। ধূসর ভাই দয়া দেখালেন। ছেড়ে দিতে আমি ব্যস্ত হাতে চেপে ধরলাম কান। কিভাবে ধরেছে বাবা! আমি কান ডলতে ডলতে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, এভাবে কেউ কান মালি ধূসর ভাই? এখন যদি কানে আর না শুনি, ব্যথায় যদি রাতে জ্বর আসে, কাল যদি কলেজে না যেতে পারি, পড়তে না পেরে যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। ধূসর ভাই নাক মুখ কোঁচক্যালেন, দাঁত চিবিয়ে বললেন, টেনে একটা থাপ্পড় দিলেই সব সেরে যাবে। আমি ঠোঁট উল্টে চুপ করে গেলাম। তখনও সমানে কান ডলছি। ধূসর ভাই ছোট ছোট চোখ আমাতেই নিবদ্ধ। পরপর সামনে চেয়ে বললেন, রাতে কি নেশা করে ঘুমাস? অযৌক্তিক একটা প্রশ্ন না? ধূসর ভাইয়ের মতো মানুষের মুখে এরকম কিছু শুনে আমি অবাক হয়ে বললাম, ও মা, আমি নেশা করব কোন দুঃখে? ধূসর ভাই তাকালেন, বেশ শীতলছে সেই দৃষ্টি। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে আনলাম নিচে। ও চোখে বেশিক্ষণ চেয়ে থাকলেই যেন মৃত্যু দেখি নিজের। উনি বললেন, আমার মনে হয় তোর মাথায় আজকাল সমস্যা দেখা দিচ্ছে। চাচ্চু ফিরলে বলবো তোকে ভালো দেখে একটা অ্যাসাইলামে দিয়ে আসতে। না চাইতো তাকালাম আবার। প্রচণ্ড কৌতূহলী হয়ে বললাম, কি করেছি? ধূসর ভাই একটু চুপ থেকে বললেন, ভুলভাল জায়গায় পাগলামি করছিস। আমি না বুঝে ভ্রু কুঞ্চিত করলাম। ধূসর ভাই আরেক দিক চেয়ে ঠোঁট ফুলিয়ে বড় করে নিঃশ্বাস ফেললেন। চোখাচোখি ফিরলেন আবার। অকস্মাৎ আমার মুখের দিকে ঝুঁকে এলেন। একদম চোখের দিকে চেয়ে শোধালেন, তুই কি বোকা পিউ? যে সময়টাই তোর পৃথিবী রঙে রঙে রাঙানো উচিত, সে সময়ে বর্ণহীন রঙের প্রতি তোর কেন এত আকর্ষণ? কঠিন কঠিন কথাগুলো অর্থ বুঝে উঠতে পারিনি। সব আমার মাথার ওপর দিয়ে গেল, অথচ আমি বিন্দুমাত্র আগ্রহ দেখালাম না মানে বোঝার।
উল্টে মুগ্ধ হয়ে চেয়ে রইলাম ধূসর ভাইয়ের চোখ দুটোর দিকে। আমার মনে প্রশ্ন জাগল, এই নেত্রদয় আমায় দেখে সম্মোহিত হয়েছে কোনোদিন? একতরফা প্রশ্নের জবাব কখনো আসে না, সে দোনামোনা করে লতিয়ে পড়ে মাটিতে। কিন্তু এই যে ধূসর ভাই আমার এতটা কাছে, এতেই যেন এলোমেলো হয়ে গেলাম আমি। মুখ ফোটে শব্দ বের হল না, হারিয়ে গেল কথার স্রোত। উনি খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে থাকলেন, সেই দৃষ্টি দুর্বোধ্য। তারপর প্রগাঢ় কণ্ঠে আওড়ালেন, তোকে যেন আর আমার রুমের ধারে কাছে না দেখি। আমার মোহিত মুখভঙ্গি সেই ক্ষণে পাল্টে গেল। ধূসর ভাই হাজার রেগে কথা বললেও এতটা খারাপ লাগেনি, অথচ এখন আঁধারে আধারে ভরে গেল ভেতরটা। ধূসর ভাই ভ্রুক্ষেপও দেখালেন না, খাবার মাঝপথে ফেলেই চলে গেলেন নিজের মতন। আমি থম মেরে বসে রইলাম সেখানেই। অনুরাগী দৃষ্টিতে ধূসর ভাইয়ের যাওয়ার দিকে তাকালাম। ঠিক তক্ষুনি সাদিফ ভাই ওনার ঘর থেকে হাঁক ছাড়লেন, এই পিও, এদিকে আয় তো। অমনি ধূসর ভাইয়ের পাজোড়া থেমে গেল। আমি পরিষ্কার দেখলাম ওনাকে থমকাতে। সেকেন্ডের কম সময়েও আবার হাঁটা ধরলেন উনি। লম্বা কদমে বেরিয়ে গেলেন সদর দরজা হতে। উনি যাওয়া মাত্রই আমি মুখ ভ্যাংচালাম। নিজে নিজে বললাম, বললেই হলো, 100 বার যাব। আজ বাদে কাল যে ঘর আমার হবে, সে ঘরে আপনি যেতে বারণ করার কে? শব্দ করে প্লেটটাকে টেবিলের ওপর রেখে হেলে দুলে চললাম সাদিফ ভাইয়ের রুমে। এই লোকটার আরেক নাম জ্বালাতন। ওনার মা আছেন, এতগুলো চাচি আছে, পুষ্পু আপু আছে, এর পরেও কাজের জন্য আমাকেই চাই। তখন বিকেল, শীতের প্রকোপে সূর্যের নরম তেজ প্রকৃতিতে। একটু পরেই সন্ধে হবে হবে ভাব। কুয়াশাও ছড়িয়েছে বেশ। আর আজ ঠিক টানা 7 দিন পর বাবা ফিরলেন। এ নিয়ে সকাল থেকে হই হুল্লোড় লেগে আছে। আমরা প্রত্যেকে অপেক্ষা করছিলাম বাবার আগমনের জন্যে। স্কুল, কলেজ, ভার্সিটি সব ছেড়ে ছড়ে রয়ে গেছিলাম বাড়িতে। বাবার আসার কথা 3 দিনের মাথায়, অথচ সব ঝামেলা ঝক্কি পুহিয়ে ফিরলেন দেরি করে। ওনার পৌঁছতে পৌঁছতে মাগরিবের আজান দিল। সাথে আমাদের সবার জন্যে চিটাগং থেকে 2 হাত ভরে জিনিসপত্র এনেছেন। বাদ পড়েনি বুয়াও। বাবা আমাদের পরিবারের সবথেকে বয়োজ্যেষ্ঠ বলে সম্মানেও সবার শীর্ষে। আমরা প্রত্যেকে তাকে ভয় পাই, সমঝে চলি। ওনার অনুমতি না পেলে ঘরের বাইরে পা রাখাও চলবে না। শুধু ওই একজনই রয়ে গেলেন নিয়মের বাইরে। কিন্তু আজ যেন বাবা একদম নরম মাটির মতো। এসে প্রত্যেককে আদর করছেন, চুমু দিচ্ছেন। ড্রয়িং রুমের কোথাও আমি ছিলাম না বলে বাবা আমার নাম ধরে জোরে জোরে ডাকলেন। আওয়াজ পেতেই আমি দৌড়ে নামলাম। বাবাও একই রকম সতর্কবাণী দিলেন, আস্তে আস্তে পড়ে যাবে তো। বাবার মুখের ঝকঝকে হাসি, এক সোফা ভর্তি জিনিসপত্র, সেগুলোকে দেখে বলতে গেলেন, এই দেখো তোমার জন্যে, কিন্তু সম্পূর্ণ করতে পারলেন না। এর আগেই আমি ছুটে গিয়েই আছড়ে পড়লাম বুকে। জোরে সোরে কেঁদে ফেললাম। 7 দিন পর বাবাকে চোখের সামনে দেখে আমার অশ্রু আপনা আপনি বেরিয়ে এলো। মানুষটা সবাইকে শাসন বারণে তটস্থ রাখলেও আমায় এক ফোঁটা বকেন না। এ নিয়ে আপু হাজারটা অভিযোগ করলেও বাবার এক কথা, ও তো বকার মতো কিছুই করে না। তবুও আমি বাবাকে ভয় পাই, ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার কান্নার শব্দ বাড়ছে। ধূসর ভাইকে ভালোবাসা বোঝাতে না পারার ব্যর্থতাও হয়তো এই সময়ে উগড়ে আসছে। আমার কান্না দেখে বাকিরা হতভম্ব হল, ভ্যাবাচাকা খেঁচিয়ে রইল। শুধু বাবা মুচকি হেসে মাথায় চুমু দিলেন। আদুরে কণ্ঠে বললেন, আমার আম্মাটা মনে হয় আমাকে একটু বেশিই মিস করেছে, তাই না? পাশ থেকে আপু ঠোঁট ফুলিয়ে বলল, ও একা না আব্বু, আমিও কিন্তু করেছি। বাবা কিছু বলার আগেই রাদিফ বড়দের মতো করে জবাব দিল, কিন্তু তুমি তো কাঁদছ না, আগে তুমিও পিউপুর মতো করে কেঁদে দেখাও, তাহলেই না বড় চাচ্চু বুঝবেন। সবাই খিলছিল করে হেসে ওঠে। হেসে ফেললাম আমিও। আপু চোখ পাকিয়ে রাদিফের দিক তাকালো, কিন্তু বাচ্চা ছেলেটা তোয়াক্কাই করল না যেন। উল্টে ওর জন্যে বাবার আনা জামাকাপড় নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সাদিফ ভাই অফিস থেকে তাড়াতাড়ি ফিরলেন। মূলত বাবা আসবেন জেনেই। উনি এক কাঠি ওপরে গিয়ে এসেই বাবার পা ছুঁয়ে সালাম করলেন। সাথে অমায়িক ঘেঁষে শোধালেন, কেমন আছেন চাচু, শরীর ভালো আছে? এরূপ শ্রদ্ধা সাধুবাদ দেখে বাবা পুলকিত হয়ে বললেন, খুব ভালো আছি বাবা, এতদিন পর তোদের সবাইকে দেখলাম, ভালো না থেকে পারি?
তা তোর অফিসের কি খবর? কাজবাজ যাচ্ছে কেমন? চাপ হচ্ছে না তো? না না, সামলে নিচ্ছি আমি। বলতে বলতে সাদিফ ভাই আমার দিকে তাকালেন, হাত ইশারা করে বোঝালেন পানি দিতে। আমি পানি আনতে এগোলাম। রোজকার চাকরি। শুধু সাদিফ ভাই নন, আজ মেজো চাচ্চু, ছোট চাচ্চু সবাই আগেভাগে একে একে বাড়ি ফিরেছেন। আস্তে ধীরে জমজমাট হলে ওনাদের আড্ডা। গল্পে এতই মজে গেলেন যে কারোর ক্লান্তিবোধও বিশেষ সুবিধে করতে পারল না। আম্মু, মেজমা, সেজমা প্রত্যেকে বাবাকে কতবার বললেন আগে একটু বিশ্রাম করতে, গল্প না হয় পরে হতো। না, বাবা আমারই মতো কথা শোনার পাত্র নন। তিনি খোশ গল্পে মশগুল হয়ে গেলেন, সাথে বাকিরাও। ছোট মা চা বানিয়ে দিয়ে গেলেন তন্মধ্যে। এতে যেন 16 কলা পূর্ণ হলো আরও। কথায় কথায় বাবা হঠাৎ মেজো চাচ্চুকে জিজ্ঞেস করলেন, তোর ছেলে কোথায়? মেজো চাচ্চুর হাসি হাসি মুখটা দপ করে নিভে গেল। শান্তশিষ্ট মানুষটা একবার মেজমার দিক তাকালেন, সেও সহায়হীন চোখে চেয়ে। ছেলের সঠিক হদিশ তারা কেউই জানেন না। বাবা বুঝে নিলেন, দুদিকে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। ছোট চাচ্চুও মন খারাপ করে বললেন, ধূসরকে নিয়ে আসার আলো একদমই দেখছি না। আমার মুখটা বিরক্তিতে তেতো হয়ে উঠল। ধূসর ভাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক দফা আলাপ চলবে এখন। ওনারা কেন যে এরকম বলে? এমন তো নয় যে ধূসর ভাই বসে বসে খাচ্ছেন, ঘুরে ফিরে বাপের টাকা নষ্ট করছেন। চলছেন তো সম্পূর্ণ নিজের খরচে। তাহলে ওনার মন মর্জি মোতাবাক চলুক না। আর সবথেকে বড় কথা এই যে আমি ওনার বউ হব, সে তো মেনে নিচ্ছি সব। তাহলে বাকিরা এরকম করে কেন? সেজো চাচ্চু মানে সাদিফ ভাইয়ের বাবা একজন ফরেস্ট অফিসার, আপাতত রাঙামাটিতে বদলি। ওনার সরকারি লম্বা ছুটি ব্যতীত বাড়ি আসা হয় না। তবে সেজমা রাদিফকে নিয়ে ঘুরে ফিরে আসেন মাঝে মধ্যে। তাই আজকেও সবার মধ্যে সেজো চাচ্চুই মিসিং। থাকলে ভালো হতো, বাড়িটা ভরে যেত একদম। আমার ভবিষ্যৎ শ্বশুরমশাই একা আসেননি বাড়িতে, হাত ভরে বাজার বই এনেছিলেন। সাথে আম্মুর হাতে দিতে দিতে বলেছিলেন, প্রত্যেকটা আইটেম রাঁধবেন ভাবি, যাতে হাত চেটেপুটে খেলেও পেট না ভরে। আজ সবাই কবজি ডুবিয়ে খাবো কিন্তু। আম্মু মৃদু হেসে বললেন, দেখব কত খেতে পারো। আম্মু রান্নাঘরে, তার সাথে তার সেনাবাহিনীরা, মানে আমার চাচি গোষ্ঠীরা। আপাতত বসার ঘরে আমরা আর বাড়ির পুরুষরা। আমরা অবশ্য ওনাদের আলাপে নয়, আছি নিজেদের ব্যস্ততায়। বাবা কি কি কার জন্যে আনলেন সেসব নিয়েই চলছে তদারকি। এক একটা প্যাকেটের পিন, স্কচ টেপ খোলার দায়িত্ব পড়েছে আমার কাঁধে। আমার দুপাশে রাদিফার আপু, তার উৎকণ্ঠিত ভেতরে জিনিসপত্র দেখতে। ঠিক তক্ষুনি রিক্ত কুটাকুটি পায়ে সদর দরজা হতে ছুটে ছুটে এলো। স্লোগান দিতে দিতে বলল, বলো ভাইয়া গালি কিনেছে, বলো ভাইয়া গালি কিনেছে। সবার উৎসুক চাউনি নিক্ষেপ হলো বাচ্চা ছেলেটার ওপর। আমি চোখ পিটপিট করলাম। গালি কিভাবে কেনে? রিক্ত কয়েকবার আওড়ানোর পর বুঝলাম ওটা আসলে গালি। বলো ভাইয়া মানে তো ধূসর ভাই। ধূসর ভাই গাড়ি কিনেছেন? কথাটা শুনেই সব কাজ স্থগিত। আমরা দাঁড়িয়ে গেলাম। আম্মুরা রান্নাঘর ছেড়ে বের হলেন, দ্রুত এগোলেন রিক্তর কথার রহস্য উদ্ঘাটন করতে। কারণ ধূসর ভাইয়ের গাড়ি আগে থেকেই আছে। উনি আবার একটা গাড়ি কিনে কি মাথায় রাখবেন? বাবা আসার পর গড়ে ওঠা রমরমে পরিবেশটা পেছনে ফেলেই আমরা প্রত্যেকে এগোলাম গেটের দিকে। এমনকি সাদিফ ভাই, ছোট চাচ্চুও। দরজা অবধি এসে দেখলাম ধূসর ভাই দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক, তার পাশে আমাদের দারোয়ান চাচা। ওনাদের 3 জনের মাঝখানে ঠেস দিয়ে দাঁড় করানো একটি চকচকে কালো রঙের বাইক। দারোয়ান চাচা হাঁ হুতাশ করছেন কিছু নিয়ে, দুদিকে মাথা নেড়ে ক্রমশ বিড়বিড় করছেন। মেজমা অবাক হয়ে বললেন, কিরে ধূসর, হঠাৎ বাইক কিনলি যে? ওনার আগেই দারোয়ান চাচা হৈ হৈ করে বললেন, আপনার পোলা পাগল হয়ে গেছে, নইলে কেউ গাড়ি বেচে হুন্ডা কেনে কন? আমি চমকে গেলাম। একই রকম তাজ্জব হলো বাকিরাও। শুধু ধূসর ভাই নিরুদ্বেগ, বাইকের হেলমেট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন। সেজমা বিস্ময় নিয়ে বললেন, ও মা, সে কি কথা? গাড়ি কেন বেচেছিস? কত শখ করে কিনেছিলি? আমাদের আশ্চর্যজনক চাউনি ধূসর ভাই বিশেষ পাত্তা দিলেন না। ধীর কণ্ঠে ভাবলেশীন জবাব দিলেন, এখন থেকে গাড়ির থেকে বাইক ভালো লাগছে।